Hello everyone, welcome to our next lecture, which is lecture 7, and it's about conflict and negotiation. I'm your course instructor, Saurabh Kumar Ghosh, lecturer, Department of IP, Putex. So, conflict বলতে বোঝায় যে মতের ভিন্নতা। যখন একটা প্রজেক্ট চলে, তখন অনেক ধরনের পিপল অনেক সেক্টর থেকে কাজ করে। তো তাদের বিভিন্ন রকম আইডিয়া থাকে। সো একজনের আইডিওলজির সাথে আরেকজনের আইডিওলজি নাও মিলতে পারে, কিন্তু তারা প্রজেক্টের অবজেক্টিভস যেইগুলো আছে বা গোল যেইগুলো আছে সেইগুলাকে হচ্ছে আপনার অ্যাচিভ করার চেষ্টা করে। সো এক একজন এক একভাবে চিন্তা করে সেটাকে অ্যাচিভ করতে চায়। হয়তোবা একজনের চিন্তা ভাবনা বা মত অন্য আরেকজনের ভালো লাগে না। একজন একটা কাজ একভাবে করে, আরেকজন হয়তোবা ওই কাজটা অন্যভাবে করে। সো যেহেতু কাজগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, দ্যাটস ওয়াই কনফ্লিক্ট ইজ ভেরি কমন ইন আ প্রজেক্ট। সো কনফ্লিক্ট হবেই, কনফ্লিক্ট থাকবেই। আর আমরা ফার্স্ট লেকচারে পড়েছিলাম পিস মিল সিস্টেম। সো পিস মিল সিস্টেমে আমরা দেখছিলাম যে যত পিসে ডিভাইড হবে তত সেক্টর বাড়বে, তত কনফ্লিক্ট হওয়ার চান্স বেড়ে যাবে। সো এক একজন এক একভাবে কাজ করতে চাইবে। সো যখনই এক একজন এক একভাবে কাজ করতে চাইবে তখনই হচ্ছে আপনার কনফ্লিক্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো একজন প্রজেক্ট ম্যানেজারের এই কনফ্লিক্ট নেগোশিয়েট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যদিও এটা তার রেগুলার কোনো অ্যাক্টিভিটিস না, তারপরেও একজন প্রজেক্ট ম্যানেজারকে আমরা কনফ্লিক্ট ম্যানেজার বলতে পারি। কেননা সে সকল লেভেলের কনফ্লিক্টকে রিজলভ করে। ফর এক্সাম্পল, সে হচ্ছে আপনার টপ ম্যানেজমেন্টের সাথে কনফ্লিক্ট যদি হয় তার বা তার নিচের লেভেলের বা ফ্রন্ট লাইন ওয়ার্কারদের, তো সেটা তাকে নেগোশিয়েট করতে হবে। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টাল ম্যানেজারদের সাথে, ফাংশনাল ম্যানেজারদের সাথে নেগোশিয়েট করতে হবে যেন ওদের মধ্যে কোনো কনফ্লিক্ট না থাকে। এরপরে হচ্ছে আপনার রুট লেভেলে যারা থাকে, ওয়ার্কার লেভেলে যারা থাকে, তাদের মধ্যে যেন কোনো কনফ্লিক্ট না হয় সেটাও তাকে দেখতে হয় এবং মিটমাট করতে হয়। আর এছাড়াও তার নিজের যে টিম মেম্বার থাকে তারাও যেন নিজেদের মধ্যে কোনো কনফ্লিক্ট না করে সেগুলোও নেগোশিয়েট করতে হয়। সো এই জন্য ওভারঅলি একজন প্রজেক্ট ম্যানেজারকে আমরা কনফ্লিক্ট ম্যানেজারও বলতে পারি। সো কনফ্লিক্টে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে যে আমাদের ফার্স্টে জানতে হবে যে প্রজেক্টের অবজেক্টিভস গুলা কি কি। এরপরে হচ্ছে আপনার মানে এই যে অবজেক্টিভস গুলো আছে এইগুলা কি অন্য কোনো প্রজেক্টের সাথে কনফ্লিক্ট করতেছে কিনা। সে আমার একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে একটা প্রজেক্ট করতে হবে। সো আমার কাছে সিএনসি মিলিং মেশিন আছে একটা, কিন্তু দুইটা প্রজেক্ট থেকে আমার কাজটা এসেছে। সো একটা প্রজেক্টে একটা পার্টস তৈরি করতে হবে, আর অন্য আরেকটা প্রজেক্টে অন্য পার্ট তৈরি করতে হবে। তো এখন যে ফাংশনাল ম্যানেজার আছে ওইখানে, সে কোন পার্টটা আগে করবে। সো এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে। সো এটা আমাকে চেক করতে হবে যে আমার অন্য কোনো প্রজেক্টের সাথে কনফ্লিক্ট আছে কি নাই। এরপরে হচ্ছে আমি কি কোনো ইন্ডিকেশন সেন্স করতে পারি কিনা, কনফ্লিক্ট হবে হবে এরকম কোনো ইন্ডিকেশন বুঝতে পারি কিনা। যদি বুঝতে পারি সেই অনুযায়ী আমাকে ব্যবস্থা নিতে হবে। যেমন সরকার অনেক সময় খেয়াল করে বা দেখে যে বিভিন্ন টাইপের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্নভাবে অনেক সময় অনেক ইস্যু নিয়ে আন্দোলন করে। সো যদি সরকার আগে থেকে এটা সেন্স করতে পারে তাহলে এই যে আন্দোলনগুলা হয় এইগুলা নেগোশিয়েট করা কিন্তু ইজি হয়ে যায়। সো তখন দেখা যায় ওই আন্দোলনগুলা দীর্ঘায়িত হয় না এবং সহজেই সলভ হয়ে যায় যদি আমি আগে থেকেই সেন্স করতে পারি। এরপরে দেখেন কেন কনফ্লিক্ট হচ্ছে এই কারণগুলা খুঁজে বের করতে হবে। এখন প্রবলেম যদি আমি না জানি তাহলে তো সলিউশন করতে পারবো না। সো প্রবলেম হচ্ছে কনফ্লিক্ট। সো কোথায় ঝগড়াটা লাগতেছে, কেন ঝগড়াটা লাগতেছে এটা আমাকে খুঁজে বের করতে হবে আগে। এরপরে লাস্ট স্টেপে গিয়ে আমি যেটা করব যে এইগুলা রিজলভ করার চেষ্টা করব। এগুলা রিজলভ করার জন্য বিভিন্ন ওয়ে বের করব যেন সবাই তাদের নিজের কাজটা ঠিকভাবে করতে পারে, প্রজেক্টের জন্য যেন তারা কাজটা করে এবং প্রজেক্টের পারফরমেন্স এবং টাইম এবং বাজেটের মধ্যে যেন আমরা যেটা যে প্রজেক্টের আউটপুট যেটা ছিল সেটা যেন আমি পেতে পারি।
সো অবজেক্টিভস এর মধ্যে আছে দেখেন যে ফার্স্ট অবজেক্টিভসটা যেটা সেটা হচ্ছে যে আমার মানে প্রজেক্টের যে অবজেক্টিভ সেটা সবাইকে জানাতে হবে। ওই প্রজেক্ট রিলেটেড যতজন কাজ করতেছে সবাইকে ওই অবজেক্টিভ গুলা জানতে হবে। যদি অবজেক্টিভ জানে তখনই তারা হচ্ছে একটা গোলের জন্য কাজ করবে, আদারওয়াইজ তারা কিন্তু কাজ করতে পারবে না। এরপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে স্পেসিফিক হতে হবে, কোনো ভেগ টার্ম ইউজ করা যাবে না, অস্পষ্ট কোনো কিছু ইউজ করা যাবে না, বা ডাবল মিনিং আছে এইরকম কোনো টার্ম আমরা অবজেক্টিভসে ইউজ করব না, যেন খুব ইজিলি একটা মানুষ বুঝতে পারে যে অবজেক্টিভসটা কি। থার্ড পয়েন্ট যেটা সেটা সেকেন্ড পয়েন্টের সাথেই কিছুটা কোরিলেটেড, কমপ্লেক্স হওয়া যাবে না, কারণ কমপ্লেক্স হলে একটা কমপ্লেক্স বিষয় এক একজন এক একভাবে বুঝতে পারে, সো এটা হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। কমপ্লেক্স হওয়া যাবে না, তাহলে এক একজন এক একভাবে বিষয়গুলো বুঝবে, এক একজন যদি এক একভাবে বুঝে তাহলে এক একভাবে কাজ করবে, তখন দেখা যাবে যে আলটিমেটলি আমার যে গোল ছিল সেটা ফুলফিল হবে না এবং কনফ্লিক্ট ক্রিয়েট হবে। 4 নম্বর প্রবলেমটা হচ্ছে রিয়েলিস্টিক হতে হবে অবজেক্টিভ এবং অ্যাটাইনেবল হতে হবে। আমি যে অবজেক্টিভগুলো সেট করব সেটা হচ্ছে অবশ্যই বাস্তবসম্মত হতে হবে, আর ওটা অ্যাচিভ করার মতো হচ্ছে রিসোর্স আমার কাছে থাকতে হবে। আর লাস্ট হচ্ছে উইদিন রিসোর্স বাউন্ডের মধ্যে আমাকে সব কাজ করতে হবে। রিসোর্সের মধ্যে ছিল টাইম অ্যান্ড বাজেট, সো টাইম লিমিটেশনস থাকবে এবং বাজেট লিমিটেশনস থাকবে, ওই কনস্ট্রেন্টগুলোকে কনসিডার করে আমাকে আমার অবজেক্টিভ সেট করতে হবে। এরপরে আমরা যদি চলে আসি যে কি কি কারণে আমাদের কনফ্লিক্ট হতে পারে বা কনফ্লিক্ট এনভায়রনমেন্ট কি কি কারণে ক্রিয়েট হতে পারে। সো এটা অনেক সময় এভাবে আসে কোশ্চেনটা যে ডেসক্রাইব দি রিজনস বিহাইন্ড দি কনফ্লিক্ট, তখন আপনাকে এই 4টা পয়েন্ট এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইনের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আছে, এক্সপ্লেনেশন যদি আমি করতে যাই, ফার্স্ট হচ্ছে ম্যান পাওয়ার। দেখেন বিভিন্ন ক্যাটাগরির মানুষ একটা প্রজেক্টে কাজ করে, আর স্বাভাবিক যে মানুষের এক একজনের মানুষের মেন্টালিটি এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। সো মেন্টালিটি যদি ম্যাচও করে বাট কাজ করতে গেলে দেখা যায় যে এক কথা দু কথা ঝগড়া হতে পারে, মতের ভিন্নতা আসতে পারে। সো মানুষের মধ্যে কনফ্লিক্ট সবচেয়ে বেশি হয় এবং ম্যান পাওয়ার যারা থাকে তাদের মধ্যেও কনফ্লিক্টটা তৈরি হতে পারে। এটা নাম্বার ওয়ান রিজন, যে ম্যান পাওয়ার যত বেশি থাকবে কনফ্লিক্ট তত বেশি হবে। নাম্বার টু, ইকুইপমেন্টের মধ্যে হচ্ছে কনফ্লিক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে। একটা অর্গানাইজেশনের কাছে যখন একাধিক প্রজেক্ট আসে তখন ইকুইপমেন্ট কোন প্রজেক্টের জন্য কোনটা যাবে সেটা ডিসাইড করা কঠিন হয়ে যায়। সো তখন হচ্ছে একটা কনফ্লিক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে। সে আমার একটা মেশিন দরকার এখন, অন্য আরেকটা প্রজেক্টের জন্য ওই মেশিনটা দরকার, তাহলে আমি টপ টপ ম্যানেজমেন্ট এখন কাকে ওই মেশিনটা দিবে। সো এখন দুই পার্টির মধ্যে হচ্ছে একটা কনফ্লিক্ট বা ঝগড়া তৈরি হয়ে যেতে পারে। থার্ড যে বিষয়টা, প্রায়োরিটিস নিয়ে একটা ঝামেলা হতে পারে। যেমন কোন প্রজেক্টটার কাজ আমি আগে করব, কোন প্রজেক্টটার কাজ আমি পরে করব। ধরেন একটা প্রজেক্টের কাজ আমি আগে করলাম, অন্য গ্রুপ হয়তো মনক্ষুণ্ণ হইলো, অন্য গ্রুপ বললো যে হ্যাঁ ওই প্রজেক্টের কাজ কেন আগে করা হলো, এখন আমরা ভালো করে করবো না এই প্রজেক্টের কাজ, কারণ আমাদেরটাকে প্রায়োরিটি দেওয়া হয়নি। সো এই জন্য প্রায়োরিটি সেট করতে গেলেও কনফ্লিক্ট চলে আসে, কনফ্লিক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে। সবার লাস্টে যেটা, যে রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস এর মধ্যে হচ্ছে যে কাকে কোন দায়িত্ব দিলাম। ধরেন কেউ মানে দুইজন ওয়ার্কার 8 ঘন্টা কাজ করতেছে, দুইজনে 10,000 টাকা করে মাসে পাচ্ছে। সো এখন একজন ওয়ার্কার বলতেছে যে আমি তো 8 ঘন্টাতে তোমার থেকে বেশি কাজ করি, কারণ আমার রেসপন্সিবিলিটিস বেশি। আরেকজন বলতেছে যে না আমি তোমার থেকে বেশি কাজ করি, কারণ আমার হচ্ছে কাজগুলো কঠিন, তোমার রেসপন্সিবিলিটিস বেশি হইলেও আমার এই কাজটা করতে অনেক টাইম লাগে, অনেক কিছু মেনটেন করতে হয়। সো তখন তাদের মধ্যে দেখা যায় যে রেসপন্সিবিলিটিস নিয়ে একটা কনফ্লিক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। এটার যদি আরো ভালো এক্সাম্পল দিই, দেখবেন যে ভার্সিটিতে স্টুডেন্টরা থিসিস করতেছে, তো কোনো টিচার দেখা যাবে খুব বেশি প্যারা দিচ্ছে, খুব বেশি রেসপন্সিবিলিটিস দিচ্ছে, আর অন্য কোনো টিচার হয়তো বা প্যারা দিচ্ছে না, খুব ইজিলি দেখা যাচ্ছে যে থিসিস ছেড়ে দিচ্ছে। তাহলে দেখেন এখন স্টুডেন্টদের মধ্যে কি হবে, যে তাদের মধ্যে হচ্ছে রেসপন্সিবিলিটিস এর কারণে কনফ্লিক্ট ক্রিয়েট হবে, যে বলবে যে স্টুডেন্ট এসে যে স্যার প্যারা দিচ্ছে তাকে এসে বলবে যে স্যার অমুক স্যার তো কোনো প্যারা দেয় না, ওরে তো খুব ইজিলি থিসিসে পার করে দেয়, আপনি কেন এত প্যারা দেন। সো এই যে কনফ্লিক্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, এই রেসপন্সিবিলিটিস এর জন্য কিন্তু কনফ্লিক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে।
এখন বিষয় হলো কনফ্লিক্ট কি খারাপ নাকি ভালো? সো ইন জেনারেল সেন্স কনফ্লিক্ট ইজ আ নেগেটিভ টার্ম, কিন্তু মিনিংফুল কনফ্লিক্ট যদি হয় সেটা অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো। কারণ ওই মিনিংফুল কনফ্লিক্ট থেকে আপনি নতুন নতুন আইডিয়া পাবেন, এবং ওই নতুন আইডিয়াগুলোর মাধ্যমে আপনি হচ্ছে চাইলে আপনার যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো অ্যাচিভ করতে পারেন। যেমন নেগেটিভ কনফ্লিক্ট কি হতে পারে? যখন মানুষের মধ্যে ইগো চলে আসে, যে আমি সেরা, আমিই ভালো। তো এইরকম বিষয়টা যখন চলে আসে, ইগোইস্টিক প্রবলেমের কারণে যে কনফ্লিক্ট গুলা ক্রিয়েট হয় সেগুলো কখনোই ভালো কোনো ফল আনে না, সেগুলো সবসময় খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। আর ধরেন যে ডিসকাশনের সময় একটা কনফ্লিক্ট হলো, একটা গ্রুপ বললো যে এই কাজটা এভাবে করতে হবে, আর একটা গ্রুপ বললো যে না এই কাজটা এভাবে না এভাবে করতে হবে। তখন একটা দেখেন ব্রেন স্টর্মিং হয়ে যায়, যে একটা প্রবলেমকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে সলভ করতে চাচ্ছে, তাহলে আপনি অনেক ধরনের আইডিয়া পেয়ে গেলেন। সো এটা হচ্ছে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু হচ্ছে আপনি আইডিয়া পাচ্ছেন সবার কাছ থেকে। সো এটা হচ্ছে ব্রেন স্টর্মিং, বা কোয়ালিটির সেন্সে যদি আমি বলি এটাকে আমরা বলতে পারি কোয়ালিটি সার্কেল। সো এইরকম যদি কনফ্লিক্ট হয় তখন এই কনফ্লিক্ট থেকে বিভিন্ন ওয়ে বের হয়ে আসে। একটা একজন ভালো ওয়ে বললে ওটার থেকে দেখা যাচ্ছে আরেকজন আরো একটা ভালো ওয়ে বলতেছে। তো এইভাবে আপনি অল্টারনেটিভ অনেক সলিউশন কনফ্লিক্ট থেকে পেয়ে যেতে পারেন। তো এই ধরনের কনফ্লিক্ট যদি হয় মিনিংফুল কনফ্লিক্ট, সেটা হচ্ছে ভালো। ফর এক্সাম্পল, ধরেন কোনো একটা গণতান্ত্রিক দেশে আপনার যখন হচ্ছে আহ, দুইটা দল থাকে, ধরেন একটা হচ্ছে আহ, সরকারি দল, একটা হচ্ছে বিরোধী দল। সো সরকারি দলের যেই কাজগুলা জনগণের কল্যাণে হবে না, বিরোধী দল করবে কি সেইগুলার এগেনস্টে কথা বলবে, কনফ্লিক্ট ক্রিয়েট করবে। এখন এর মধ্যে থেকে যদি কোনোটা হচ্ছে আপনার মিনিংফুল হয়, সেক্ষেত্রে সরকার যদি চালাক হয় তাহলে কি করবে, ওটা রিজলভ করে জনগণের কাছ থেকে একটা আস্থা আদায় করে নিবে। সো এরকম কিন্তু হতেই পারে, দেখেন যে এটা তাহলে হচ্ছে মিনিংফুল কনফ্লিক্ট। যেমন কোটা আন্দোলন হলো বা অন্য অনেক ধরনের আন্দোলন কিন্তু বাংলাদেশে হচ্ছে। সো ওই আন্দোলনগুলো কিন্তু সবই সরকারের এগেনস্টে, কিন্তু সরকার ওইখান থেকে কিন্তু হচ্ছে বেনিফিট পেয়েছে, কারণ ওগুলো মিনিংফুল কনফ্লিক্ট ছিল। সো মিনিংফুল কনফ্লিক্ট হলে আপনি অবশ্যই ভালো কিছু মানে অ্যাচিভ করতে পারবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কনফ্লিক্ট যখন হবে মতের ভিন্নতার কারণে হবে, ইগোইস্টিক প্রবলেমের কারণে হবে। কনফ্লিক্ট আপনার প্ল্যানিং স্টেজে হওয়া ভালো। প্ল্যানিং স্টেজে আপনি যদি কনফ্লিক্ট নেগোশিয়েট করতে পারেন এটা ভালো, এটা আপনার প্রজেক্টে সেভাবে ইম্প্যাক্ট ফেলবে না। কিন্তু কনফ্লিক্ট যদি আপনার এক্সিকিউশন স্টেপে চলে যায়, এক্সিকিউট করার সময় যদি কনফ্লিক্ট লাগে, তখন আপনি এক্সিকিউশনটা দেখবেন নাকি কনফ্লিক্ট সামলাবেন? সো এক্সিকিউশনে গিয়ে আমার কখনোই কনফ্লিক্ট কনফ্লিক্ট যেন না হয় সেটা একদম শিওর, মানে ইনশিওর করতে হবে। কেননা এক্সিকিউশনে যদি আপনার কনফ্লিক্ট হয় কাজ থেমে থাকবে, কাজ হবে না, মানুষ বসে থাকবে। সো মেক শিওর দ্যাট যে ইউ কমপ্লিটলি রিজলভ অল দ্য কনফ্লিক্ট ইন দ্য প্ল্যানিং স্টেজ। এর ফলে আপনি প্রোডাক্টিভিটি বেশি থাকবে, আপনার প্রজেক্টের যে পারফরমেন্স সেটা ঠিকভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন। এরপরে আমরা যদি যাই কি কি ধরনের কনফ্লিক্ট হয় সেটাতে যদি আমরা যাই, তাহলে ফার্স্টে হচ্ছে পার্সোনালিটি ক্লাশ। যে পার্সনের সাথে একজন পার্সনের সাথে আরেকজন পার্সনের মানে মতামতের যদি ভিন্নতা থাকে, তাহলে যেটা হয় যে তারা একজন আরেকজনের উপর ইগো দেখায়, অ্যাটিটিউড দেখায়। সো এর ফলে তাদের হচ্ছে মধ্যে ঝামেলা ক্রিয়েট হয় এবং কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে। এরপরের যে কনফ্লিক্টটা হয় ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং টিমের মধ্যে কনফ্লিক্ট। ডিজাইন টিম একভাবে ডিজাইন করে, থিওরিটিক্যালি ডিজাইন করে। সো থিওরিটিক্যালি ডিজাইন করা কিন্তু হচ্ছে আপনি ক্যাড বা বিভিন্ন ক্যাড সফটওয়্যারে করে ফেলতে পারেন বা বিভিন্ন ওয়েতে করতে পারেন, কিন্তু সবসময় কি আমরা থিওরিটিক্যালি যেটা ডিজাইন করি সেটা ম্যানুফ্যাকচার করা সম্ভব হয়? যেমন আমাদের বুয়েটে আমরা যখন হচ্ছে প্রোডাক্ট ডিজাইন ল্যাব করেছি, প্রোডাক্ট ডিজাইনের ল্যাব দুইটা ছিল আমাদের, 3-1 আর হচ্ছে 3-2 তে। সো 3-1 এ আমরা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন 1 ল্যাব করতাম, ওইখানে শুধুমাত্র ডিজাইন করতাম। আর 3-2 তে গিয়ে হচ্ছে আমরা ওই ডিজাইনটাকে হচ্ছে ম্যানুফ্যাকচার করতাম। সো যখন ম্যানুফ্যাকচার করতে গেছি তখন আমাদের অনেক ধরনের প্রবলেম দেখা দিত।
সো ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কারণ বাস্তবতার সাথে আপনি কম্পিউটারে যেভাবে ডিজাইন করতেছেন সেটা অনেক সময় মিলে না, অনেক কিছুর কারণে মিলে না, অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, দ্যাটস ওয়াই মিলে না। তো এরপরে যেটা হয়েছে যে আপনার অনেক ধরনের কনস্ট্রেইন থাকে, দ্যাটস ওয়াই থিওরিটিক্যাল ডিজাইনের সাথে সেটা প্র্যাকটিক্যালি অনেক সময় ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন হয়ে যায়। তো কিন্তু ডিজাইন টিম তো আর এটা বুঝবে না, ডিজাইন টিমের কাজ ডিজাইন করে দেওয়া, এখন ম্যানুফ্যাকচারিং ফিজিবিলিটি আছে কি নাই সেটা তো আর বুঝবে না। সো ম্যানুফ্যাকচারিং টিম দেখলো যে ম্যানুফ্যাকচার করা সম্ভব হচ্ছে না, ফিজিবিলিটি নাই, তখন তাদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে। এরপরে লাস্ট যে কনফ্লিক্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট, সবচেয়ে বেশি হয় যেটা, ম্যানুফ্যাকচারিং টিমের সাথে কোয়ালিটি টিমের কনফ্লিক্ট। সো ম্যানুফ্যাকচারিং টিম করবে কি, ম্যানুফ্যাকচার করে কোয়ালিটি টিমকে সেটা প্রসিড করবে। কোয়ালিটি টিম যেটা করবে যে কোয়ালিটি চেক করবে। সো কোয়ালিটি যদি ইনশিওর না হয় তখন সে হচ্ছে সেটা ম্যানুফ্যাকচারিং টিমের কাছে আবার রিটার্ন পাঠাবে। কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং টিম দেখবে যে সে তার ডিজাইন অনুযায়ী কাজটা করেছে, কিন্তু কোয়ালিটি টিম সেটা বারবার রিটার্ন করে দিচ্ছে। তাহলে তাদের মধ্যে হচ্ছে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে, যে ম্যানুফ্যাকচারিং টিম ভাবে যে কোয়ালিটি টিম তাদেরকে ইচ্ছা করেই পাস করাচ্ছে না, কিউসি যেটা বলে, কোয়ালিটি চেক যেটাকে বলে বা কোয়ালিটি ইন্সপেকশন, ওইটাতে তাদেরকে পাস করাচ্ছে না, ফলে তারা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টগুলা মার্কেটে ছাড়তে পারতেছে না। সো এইখানে হচ্ছে একটা ঝামেলা ক্রিয়েট হতে পারে। সো এই তিন ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে একটা প্রজেক্ট করতে গেলে। তাহলে এখন করতে হবে কি আমাদেরকে, যে এই কনফ্লিক্টগুলো রিজলভ করতে হবে। সো রিজলভ করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট যে পয়েন্টটা, কনসিড করতে হবে আপনাকে। দ্যাট মিনস আপনার সহ্য ক্ষমতা থাকতে হবে। দ্যাট মিনস সহ্য ক্ষমতা বলতে হচ্ছে যে আপনার চামড়া মোটা হতে হবে। তো আপনাকে যে যেটাই বলুক না কেন সেটা হচ্ছে শুনতে হবে, শুনে হজম করতে হবে। এবং এইভাবে ছোটখাটো যেই ঝামেলাগুলো থাকবে সেগুলো হচ্ছে মানে শুনে হজম করে তারপর বড় ঝামেলাতে এটাকে কাজে লাগাতে হবে। দ্যাট মিনস বড় যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলোকে হচ্ছে আপনার আগে সলভ করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে ছোট ঝামেলাগুলা সলভ করতে হবে। আর এরপরে সেকেন্ড যে পয়েন্টটা, যদি বিভিন্ন প্রজেক্টের মধ্যে রিসোর্স নিয়ে কনফ্লিক্ট হয় তাহলে হচ্ছে আপনাকে প্রায়োরিটি সেট করে দিতে হবে, যে কোন প্রজেক্টটা বেশি লাভজনক, প্রফিটেবল, সেই প্রজেক্টটাকে আমি আগে রিসোর্স দিব, যেটা কম প্রফিটেবল সেটাকে আমি পরে হচ্ছে প্রায়োরিটি দিব। সো এইভাবে প্রায়োরিটি সেট করে দিতে হবে এবং এটা বুঝাই দিতে হবে যাদেরকে আপনি প্রজেক্টগুলা রিসোর্সগুলা দিবেন, অ্যালোকেট করবেন, তাদেরকে ভালো করে বুঝাই দিতে হবে যে দেখো, তোমাকে আমি দিয়েছি কারণ তোমার প্রজেক্টে আমার প্রফিট বেশি, দ্যাটস ওয়াই তোমাকে দিয়েছি, আর তোমাকে দিইনি কারণ তোমার প্রজেক্টের প্রফিট আমার কম। সো এভাবে যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনি কথাগুলা বলে দেন তাহলে তারাও বুঝবে। থার্ড যে পয়েন্টটা, যে রিসোর্স অ্যালোকেশন করতে হবে বিভিন্ন প্রজেক্টের মধ্যে ইন্টারনাল মিটিং এর মাধ্যমে। আপনার বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার থাকবে, ওই প্রজেক্ট ম্যানেজারদের সাথে আপনার একটা হচ্ছে মিটিং করতে হবে এবং টপ ম্যানেজমেন্টের সাথে মিটিংটা করতে হবে, কারণ টপ ম্যানেজমেন্টই আপনাকে রিসোর্স দিবে এবং টপ ম্যানেজমেন্টকে বলতে হবে যে টাকা যেন তারা যেটা কমিটেড করছে সেই টাকাটা যেন তাদেরকে দেওয়া হয়। সো ওইভাবে হচ্ছে আপনার রিসোর্স অ্যালোকেশন গুলা বিভিন্ন প্রজেক্টে করতে হবে। এরপরে তাহলে হচ্ছে আমরা যেটা দেখলাম এতক্ষণ, যে আমাদের প্রবলেম গুলা কি কি, মানে কনফ্লিক্ট কিভাবে ক্রিয়েট হচ্ছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কনফ্লিক্টকে আমরা কিভাবে রিজলভ করতে পারি। কনফ্লিক্ট রিজলভ করা কিন্তু খুব ইজি একটা কাজ না, এটা করা খুবই ডিফিকাল্ট। সো নেগোসিয়েশন করতে হলে আপনাকে দুই পার্টির মধ্যে যখন কনফ্লিক্ট হবে, দুই পার্টি যেন আপনার কাছ থেকে বুঝে যে আপনি দুই পার্টির জন্যই কাজ করতেছেন, তখন দুই পার্টি হচ্ছে মানে মানতে রাজি হবে যে হ্যাঁ ঠিক আছে, এখন প্রবলেম নাই, এখন আমরা কাজটা করব। সে কোনো একটা পার্টি বলতেছে যে আমি হচ্ছে আহ, ধরেন এ এবং বি দুইজন আছে, এ বলতেছে যে হচ্ছে যে আমি হচ্ছে উত্তর সাইডে যেতে চাই, বি বলতেছে যে আমি দক্ষিণ সাইডে যেতে চাই। সো এখন দুইটা তো দুই দিকে, এখন আপনি যে প্রজেক্ট ম্যানেজার আপনি করতে পারেন কি, তাদেরকে নেগোশিয়েট করে তাদেরকে বললেন যে তোমরা দুইজনাই মাঝামাঝিতে যাও। তাহলে কি হবে যে দেখেন কেউই কিন্তু অখুশি থাকবে না, কারণ সে উত্তরের মানুষ নর্থে যেতে চাইবে না,
সরি, উত্তরের মানুষ হচ্ছে আপনার দক্ষিণে যেতে চাইবে না, আবার দক্ষিণের মানুষ উত্তরে যেতে চাইবে না। তো তাদেরকে বললেন কি, তোমরা মিডিল পয়েন্টে আসো, মিডিল পয়েন্টে থেকে তোমরা কাজ করো। তাতে কি হলো যে দুইজনেই খুশি, যে এও কিছুটা আগালো, ওও কিছুটা আগালো। তো এইভাবে হচ্ছে আপনাকে নেগোশিয়েট করতে হবে। দ্যাট মিনস মিডিল পয়েন্টটা নির্ধারণ করতে হবে এবং ওই মিডিল পয়েন্টে হচ্ছে আপনার নেগোশিয়েট করতে হবে। এটা আরো একটা ভালো উদাহরণ যদি দিই, অনেক সময় হচ্ছে প্রাইভেট যেই অর্গানাইজেশন গুলো আছে, তারা হচ্ছে ইনক্রিমেন্ট বাড়াতে চায় না খুব একটা বেশি। সো দ্যাটস ওয়াই লোয়ার লেভেল থেকে, ওয়ার্কার লেভেল থেকে হচ্ছে আপনার ইনক্রিমেন্ট বাড়াতে হবে, এরকম একটা দাবি বা আন্দোলন থাকে। আর টপ ম্যানেজমেন্ট করে কি, যে না, আমরা হচ্ছে ওদের পেছনে এত বেশি টাকা খরচ করতে পারবো না। তো এখন আপনি মাঝামাঝি লেভেলে আছেন, তো এখন আপনার দুই সাইডকে নেগোশিয়েট করতে হবে। কিভাবে নেগোশিয়েট করতে পারেন? সে আপনার হচ্ছে টপ ম্যানেজমেন্ট বললো যে আমি হচ্ছে 10%-এর বেশি ইনক্রিমেন্ট দিতে পারবো না, আর আপনার হচ্ছে লোয়ার ম্যানেজমেন্ট বলতেছে আমরা হচ্ছে 20% ইনক্রিমেন্ট চাই। তাহলে এখন আপনি মিডিল ম্যান হয়ে বলতে পারেন, যে টপ ম্যানেজকে বোঝাতে পারেন, যে টপ ম্যানেজমেন্টকে বলতে পারেন যে দেখেন ওরা 20% চাচ্ছে, আপনি 15% দেন, আপনি 5% রেইজ করেন। আর লোয়ার লেভেলকে বললেন যে দেখেন আপনারা 20% চাচ্ছেন, এটা ওয়ে টু মাচ, সো আপনারা কিছুটা নেগোশিয়েট মানে কিছুটা কমিয়ে নিয়ে আনেন, তাহলে আমি আপনাদের ইনক্রিমেন্টের ব্যবস্থা করে দেবো। তো যখন এটা বলবেন তখন ওরাও নিচে নেমে আসবে। তো দেখা গেলো যে আপনি দুইজনকে 15%-এ নেগোশিয়েট করে দিলেন। তো এটা হচ্ছে মিডিল ম্যান হয়ে আপনার নেগোশিয়েট করার একটা ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি। এরপরে হচ্ছে আমরা প্যারেটো অপটিমাল সলিউশন দিয়েও দুই পার্টির মধ্যে একটা সমঝোতা করতে পারি। তো যখন হচ্ছে দুই পার্টির মধ্যে আমরা সমঝোতা করতে যাব, তখন সব সময় করতে হবে এটা, যে এক পার্টিকে বলতে হবে আরেক পার্টি হেরেছে। সিমিলারলি যে পার্টি, অন্য আরেকটা পার্টিকে বলতে হবে যে অপর পার্টি হারছে। সে পার্টি ওয়ান আর পার্টি টু আছে, তো পার্টি ওয়ানকে আপনি বললেন যে পার্টি টু হচ্ছে লুজ করতেছে, এই জায়গাতে এত টাকা লুজ করবে। তখন পার্টি ওয়ান খুশি হয়ে যাবে, বলবে যে ঠিক আছে, তাহলে আমাকে আপনি এটা দেন। আর পার্টি টু কে বলবেন যে পার্টি ওয়ান অন্য অন্য সেক্টরে যে সেক্টরগুলোতে লস করতেছে ওই সেক্টরগুলো বলবেন। তাহলে পার্টি টু ও খুশি হয়ে যাবে যে ও আচ্ছা, পার্টি ওয়ানও তো লুজ করতেছে, তার মানে আমি জিততেছি। তো এইভাবে দুই পার্টিকেই বোঝাতে হবে যে আপনারা দুইজনাই জিতেছেন এবং হচ্ছে আপনাদের অপোনেন্ট যারা আছে তারা দুইজনে হারছে। তো এইভাবে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। আর হয় সমান সমান গেইন দেখাতে হবে, অথবা সমান সমান গেইন না দেখাতে পারলে দেখাতে হবে যে অপোজিট পার্টি কম পেয়েছে। দুইজনের মধ্যে সমান সমান গেইন হয়েছে এটা দেখালে তারা খুশি থাকবে, অথবা অপর মানে হচ্ছে অপোজিট পার্টি কম পেয়েছে এটাও যদি দেখাতে পারেন, সেটা হচ্ছে তাদেরকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে। সো এটাই হচ্ছে প্যারেটো অপটিমাল সলিউশন। এখন যে কোনো গেমের তিনটা আউটকাম থাকতে পারে, এক পক্ষ জিতবে, আরেক পক্ষ হারবে, অথবা টাই হবে। ঠিক আছে, এখন আপনি নেগোসিয়েশনটা এমন ভাবে করবেন যেন দুই পার্টি মনে করে যে তারা দুইজনাই জিতেছে, অ্যাটলিস্ট মেন্টালি যেন তারা মনে করে যে তারা দুই পার্টি জিতে গেছে। সো এই কনভিন্সিং পাওয়ারটা আপনার থাকতে হবে। দ্যাট মিনস সাইকোলজিক্যালি আপনাকে দুই পার্টির কাছেই উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। তো হাইয়েস্ট লেভেল নেগোসিয়েশনের জন্য কিছু স্কিল দরকার হয়। এর মধ্যে হচ্ছে তিনটা খুবই গুরুত্বপূর্ণ: পার্টনারিং, চার্টারিং অ্যান্ড চেঞ্জ। সো পার্টনারিংটা হচ্ছে সাধারণত বাইরের আউটসাইড কন্ট্রাক্টরসদেরকে দিয়ে করানো হয়। চার্টারিংটা হচ্ছে নিজেদের ইনসাইড ফাংশনাল ইউনিটকে দিয়ে করানো হয়। আর চেঞ্জটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের বিভিন্ন রুলস রেগুলেশন চেঞ্জের মাধ্যমে করা হয়। সো এই তিনটা হচ্ছে আপনার স্কিল নেগোসিয়েশনের। সো ফার্স্ট স্কিল যেটা, সেটা হচ্ছে পার্টনারিং। পার্টনারিং এর ক্ষেত্রে যেটা করতে হবে, যে আপনি একটা কাজ করতেছেন, আপনি দেখতেছেন যে আপনার ফ্লোরে কাজটা করলে প্রচুর পরিমাণে আপনার কনফ্লিক্ট ইস্যু ক্রিয়েট হতে পারে। তখন আপনি যেটা করতে পারেন যে আপনি ওই কাজটা থার্ড পার্টি কাউকে দিয়ে করায় নিলেন। সে ধরেন বুটেক্সে একটা হচ্ছে আপনার প্রজেক্ট আসলো, তো প্রজেক্টটা অনেক টাকার, ধরেন যে 5 কোটি টাকার একটা প্রজেক্ট আসলো। এখন ভিসি স্যার এই প্রজেক্টটা কোন ডিপার্টমেন্টকে দিবে সেটা বুঝতে পারতেছে না, কারণ একটা ডিপার্টমেন্টকে যদি দেয় অন্য ডিপার্টমেন্ট কিন্তু হচ্ছে অখুশি হবে বা বিভিন্ন রকম কথা বলবে। তো সে এখন এটা যেহেতু বুঝতে পারতেছে না, কনফ্লিক্ট যেহেতু ক্রিয়েট হতে পারে, দ্যাটস ওয়াই সে করছে কি, এটা হচ্ছে আউটসাইড থার্ড পার্টিকে দিয়ে কাজটা করে নিচ্ছে। তো এটা হচ্ছে পার্টনারিং। তো পার্টনারিং মানে হচ্ছে আপনি
থার্ড কোনো একটা পার্টিকে দিয়ে আপনার কাজটা করাই নেবেন। এবং এই ক্ষেত্রে আপনার দুটা বিষয় খুবই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অন টাইম ডেলিভারি তাদেরকে ইনশিওর করতে হবে এবং কোয়ালিটিটা ইনশিওর করতে হবে। সো এই দুটা যদি তারা ইনশিওর করে তাহলে হচ্ছে আপনি নেগোসিয়েশন করার জন্য, মানে কনফ্লিক্ট নেগোসিয়েশন করার জন্য থার্ড পার্টির কাছ থেকে বিষয়টা করাই নিবেন। সো এটাকে আমরা সাব কন্ট্রাক্ট বলি। এবং সাব কন্ট্রাক্টের যে বিষয়টা সেটা মালিক পক্ষ পুরাটাই জানবে এবং কত টাকা দিচ্ছি এটা আমরা আউটসাইড পার্টিকেও জানাই দিব, যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে বিষয়গুলো, যেন তারা আমাকে সন্দেহ না করে যে আমি টাকা মেরে খাচ্ছি। সো এই জন্য টপ ম্যানেজমেন্ট আমাকে কত টাকা দিচ্ছে সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি আপনার হচ্ছে যেই সাব কন্ট্রাক্টর আছে তাকে বুঝাই দিতে হবে। দরকার হলে টপ ম্যানেজমেন্টের সাথে সাব কন্ট্রাক্টরের মিটিং করাতে হবে এবং মিটিং করাই একদম ক্রিস্টাল ক্লিয়ার সব বিষয়গুলো বুঝাই দিতে হবে। এরপরে হচ্ছে চার্টারিং। চার্টারিং মানে হচ্ছে নেগোসিয়েশন করতে হবে নিজের, মানে ইনসাইড দ্য কোম্পানি, ঠিক আছে, কোম্পানির ভেতরে হচ্ছে আপনাকে নেগোশিয়েট করতে হবে। সো এটা হতে পারে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে। আপনার হচ্ছে তারা যে বাজেট দিবে এই বাজেটটা যেন হচ্ছে কোনোভাবেই, মানে হচ্ছে যে বাজেট দিবে সেটাতে যেন তারা কমিটেড থাকে। দ্যাট মিনস আমাকে যে বাজেট দেওয়া হচ্ছে সেটা যেন আমি পাই, এর থেকে যেন কম টাকা আমাকে দেওয়া না হয়। কারণ কম টাকা দেওয়া হলেই নেগোসিয়েশন করতে হবে, কম টাকা দেওয়া হলেই কনফ্লিক্ট ক্রিয়েট হবে। সো এটা তাদেরকে ইনশিওর করতে হবে টপ ম্যানেজমেন্টকে, যে যে টাকা এই প্রজেক্টের জন্য বরাদ্দ আছে সেটা তাকে দিতে হবে, টাইমলি সে টাকাটা দিতে হবে। এরপর সেকেন্ড হচ্ছে আপনার ফাংশনাল ম্যানেজারদেরকে বলতে হবে যে আপনার আন্ডারে আমি যে কয়টা লোক চেয়েছি সেই কয়টা লোককে আমার দিতে হবে। সো ওদের মধ্যে হচ্ছে নেগোসিয়েশন করতে হবে, যে ফাংশনাল ম্যানেজার যারা থাকবে তাদেরকে নেগোসিয়েট করে বলতে হবে যে আমি আপনাদের কাছ থেকে কমিটমেন্ট চাচ্ছি, আপনারা যেই সকল লোকগুলোকে দিতে চেয়েছেন তাদেরকে আমার অন টাইম ডিউটিতে পাঠাতে হবে। এরপরে হচ্ছে আপনার অন্যান্য প্রজেক্ট ম্যানেজার, একটা অর্গানাইজেশনে একাধিক প্রজেক্ট যদি আসে তাহলে অন্যান্য প্রজেক্ট ম্যানেজারের সাথে হচ্ছে আপনার নেগোসিয়েশন করতে হবে। এটা বলতে হবে যে দেখেন আমি আপনার কাজটাকে সম্মান করি, আপনাকে বিশ্বাস করি, আপনিও যেন কাজটা করতে পারেন আমিও যেন কাজটা করতে পারি, আমরা দুজন টিম হিসাবে কাজ করি আসেন, কারণ আমরা তো একই অর্গানাইজেশনের আন্ডারে কাজ করতেছি। সো এইভাবে কথা বলে তাদের সাথে নেগোসিয়েট করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে আপনি তাদের ভালো চান। সো এইভাবে আপনি ইনসাইট অফ আ অর্গানাইজেশনের মধ্যে নেগোসিয়েশন করে কনফ্লিক্ট দূর করতে পারেন। এরপরে দেখেন স্কোপ চেঞ্জ। স্কোপ চেঞ্জের মধ্যে হচ্ছে আপনার আহ, আমরা একটা জিনিস সার্টেন যে প্রজেক্টের মধ্যে আনসার্টেনিটি থাকবে, রিস্ক থাকবে। সো এই জন্য আপনাকে স্কোপ চেঞ্জ করতে হবে, ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভ থেকে আপনাকে স্কোপ চেঞ্জ করতে হবে। চেঞ্জগুলো কি কি হতে পারে? টেকনোলজিক্যাল চেঞ্জ বা টেকনোলজিক্যাল আনসার্টেনিটি। দ্যাট মিনস ধরেন যে একটা নতুন টেকনোলজি আপনার, নতুন টেকনোলজি হচ্ছে আপনার হচ্ছে মার্কেটে চলে এসেছে, সো সেটাকে অ্যাডপ্ট করতে হবে। অথবা এমন হতে পারে, দেখেন টেকনোলজিক্যাল আনসার্টেনিটির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আপনি একটা বাড়ি করবেন একটা জায়গাতে, তো ফার্স্টে কি করতে হবে? সয়েল টেস্ট করতে হবে। সো সয়েল টেস্ট করলেন, সেটা রেজাল্ট আসতে তো কিছুদিন টাইম লাগবে। তো আপনি যেটা করলেন যে সয়েল টেস্টের রেজাল্ট আসার আগেই এতদিন ওয়েট না করে বাড়ি বানানো শুরু করে দিলেন। সো বাড়ি বানানো শুরু করার পর রেজাল্ট আসলো এবং রেজাল্ট এসে বলা হলো যে সয়েল ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তখন আপনি কি করবেন? বাসা তো বানানো অলরেডি শুরু করে দিয়েছেন, হয়তো বা 3টা 4টা ফ্লোর আপনার তৈরি করা হয়ে গেছে। এখন যদি আপনি সৎ থাকতে চান ইথিক্যাল দিক দিয়ে, তাহলে আপনাকে পুরো বাসাটা ভাঙতে হবে, ভেঙে আবার নতুন করে সয়েল রিপ্লেস করতে হবে, করে তারপর হচ্ছে আপনাকে কাজ শুরু করতে হবে। তাহলে এটা তো লস, এই টাকা তো হচ্ছে আপনাকে প্রজেক্ট থেকে দিবে না, তাই না? কারণ যেহেতু আপনি একবার টাকা খরচ করে ফেলছেন। সো তাহলে কি করতে পারেন আপনি? এই যে সয়েল যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যদি আপনি আনইথিক্যাল হন তাহলে হচ্ছে ওই রিপোর্টটাকে আপনি সরাই দিবেন। সেটা কিন্তু ভালো না, সেটা কিন্তু আলটিমেটলি আপনার আহ, আপনার যে রেপুটেশন আছে সেটাকে খারাপ করবে। কারণ বাড়ির যেহেতু সয়েল অনুপযুক্ত, তাহলে হচ্ছে ওই বাড়িটা ঠিকভাবে ওইখানে সাস্টেইন করতে পারবে না। সো এরকম আনইথিক্যাল কাজ কিন্তু করা যাবে না। সো ইথিক্স রেখে ইথিক্যাল ওয়েতে এটাকে করতে হবে। ইথিক্যালি করতে হলে আপনাকে নেগোশিয়েট করতে হবে। কার সাথে নেগোশিয়েট করতে হবে? টপ ম্যানেজমেন্টের সাথে। টপ ম্যানেজমেন্টকে বোঝাতে হবে যে হ্যাঁ, এখানে হচ্ছে যারা ওয়ার্কার ছিল তারা বা ইঞ্জিনিয়ার যারা ছিল তারা ভুল করছে, ভুলটা হচ্ছে যে সয়েল টেস্টের রেজাল্ট আসার আগেই কাজটা শুরু করে দিয়েছিল, ওই কাজটা এখন করা পসিবল হচ্ছে না কারণ সয়েলটা হচ্ছে অনুপযুক্ত। সো এখন আমাকে আপনার বাজেট বাড়াতে হবে, আমাকে এক্সট্রা টাকা দিতে হবে। সো এইভাবে নেগোশিয়েট করতে হবে টপ ম্যানেজমেন্টকে। এরপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ইনক্রিজ ইন ইউজার অর টিম নলেজ। দ্যাট মিনস আপনার নলেজটাকে বাড়াতে হবে। কারণ
আপনার হচ্ছে যখন হচ্ছে কোনো কিছু চেঞ্জকে আপনি অ্যাডপ্ট করতে চাইবেন, তখন হচ্ছে আপনাকে নলেজেবল হতে হবে। দেখেন, নতুন টেকনোলজি যদি আসে, সেই টেকনোলজি কিন্তু হচ্ছে অ্যাকসেপ্ট করার জন্য আপনার বাজেট থাকতে হবে। সো বাজেটটা আনতে হবে। বাজেট যদি না থাকে তাহলে হচ্ছে আপনি নতুন মেশিনারিজ কিনতে পারবেন না। আবার হচ্ছে দেখেন, আপনি টপ ম্যানেজমেন্টকে বুঝাই বাজেট নিয়ে আসলেন, আপনি নতুন মেশিন কিনলেন। তো এখন হচ্ছে আপনার মানে কাজটা দ্রুত হয়ে যাবে, কারণ নতুন টেকনোলজি নিয়েছেন। কিন্তু যারা ওয়ার্কার লেভেলে আছে তারা আগের মেশিনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে এখন তাদেরকেও আপনার বোঝাতে হবে যে এই চেঞ্জটা আপনাদের ভালোর জন্য। তো এইভাবে আপনি নেগোশিয়েট করতে পারেন। আর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে যে ম্যান্ডেট। ম্যান্ডেট মানে হচ্ছে আপনার ল আর হচ্ছে নিউ পলিসি। সো আপনার যেই গভর্নমেন্ট ল গুলো আছে বা অর্গানাইজেশনাল ল পলিসি যেইগুলো আছে, সেইগুলাকে আপনার সেই চেঞ্জ গুলাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বা সেই মতে আপনাকে চলতে হবে। ফর এক্সাম্পল, কোনো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি এর জন্য সরি কোনো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য ধরেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানি ইনভেস্ট করা হয়েছে। এখন গভর্নমেন্ট বলেছে যে যেহেতু এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইটিপি করতে হবে মাস্ট। ইটিপি ছাড়া ওই ইন্ডাস্ট্রিকে ব্যান করে দিবে, ল এবং পলিসিতে সে আটকাই যাবে। তাহলে এখন কি করতে হবে? ইটিপি তো আবার কস্ট আছে, ইটিপি তৈরি করতেও কস্ট লাগবে, আবার ওটা মেনটেন করতেও কস্ট লাগবে। তাহলে আপনি টপ ম্যানেজমেন্টকে বুঝিয়ে এই ইটিপিটা স্থাপন করার ব্যবস্থা করবেন। কারণ টপ ম্যানেজমেন্টকে যদি আপনি বলেন যে এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য আমার ইটিপি বসাতে হবে, তাহলে কি আপনার কথা শুনবে? কখনোই শুনবে না। কারণ টপ ম্যানেজমেন্ট সবসময় দেখবে লাভ কোথায় আমার। আমার যদি লাভ না থাকে তাহলে আমি ওটা করব না। ইটিপি থেকে আমার কোনো লাভ নেই, পরিবেশ বাঁচিয়ে তো আমার লাভ নেই, ওটা তো আর দেখবে না। কারণ অনাররা তো ওইটাই, সে শুধু নিজেরটা চিন্তা করবে, বাকি বাইরের জগতের কি হয়ে গেল সেটা নিয়ে সে মাথাও ঘামাবে না। তাহলে এখন আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে তাকে কি করে বুঝাবেন? তাহলে আপনাকে ওখানে টেকনিক খাটাতে হবে। আপনি যেটা বলতে পারেন যে টপ ম্যানেজমেন্টকে, যে দেখেন, আপনারা যদি ইটিপি না করেন তাহলে আপনি এই ইন্ডাস্ট্রি চালাতেই পারবেন না। তাকে থ্রেট দিতে হবে, তাকে ভয় দেখাতে হবে। তখন টপ ম্যানেজমেন্ট আপনার কাছে জিজ্ঞাসা করবে কেন আমি চালাতে পারবো না। তখন আপনি বলবেন যে দেখেন, গভর্নমেন্ট রুলসই আছে যে যে কোনো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি যদি আমি দিই, সেটার ইটিপি থাকতে হবে। ইটিপি ছাড়া আপনি হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি দিতে পারবেন না। তখন সে বাধ্য হয়ে আপনাকে ইটিপির জন্য টাকা দিতে রাজি হবে, কারণ সে দেখতেছে তার তো ইন্ডাস্ট্রি চলতেছে না। বিষয়টা হচ্ছে এইখানে এটাই, যে আপনাকে কোথায় কোন কথা বলতে হবে সেটা মাথায় রাখতে হবে। অনেক সময় সোজাসুজি পথে হচ্ছে আপনি আগালে নেগোসিয়েশন নাও করতে পারেন, কিন্তু হচ্ছে আপনি ল এর ভয় ভয় দেখিয়ে, ম্যান্ডেটের ভয় দেখিয়ে অনেক সময় অনেক কাজ করে নিতে পারবেন। এটাও একটা নেগোসিয়েশন স্কিল। এরপরে হচ্ছে দেখেন প্রিন্সিপাল অফ নেগোসিয়েশন। তিনটা বিষয় আছে, যে যখনই দেখবেন যে পার্সোনালিটি ক্লাস লাগছে, ঝামেলা করতেছে, একই একই ফ্লোরের মানুষজন ঝামেলা করতেছে, তখন করবেন কি? সেপারেট করে দিবেন, ওই মানুষগুলোকে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিবেন। সে ধরেন যে আমাদের যে মেশিন সব ল্যাব আছে, ওইখানকার যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। সো হেড করবে কি? হেড যেটা করতে পারে যে ওদের মধ্যে যেহেতু ঝামেলা হয়েছে, তাহলে ওদেরকে এখন ট্রান্সফার করে দিবে, সেপারেট করে দিবে। যে যেই দুই পার্টির মধ্যে ঝামেলা, সেই দুই পার্টিকে একটাকে দিয়ে দিল মেশিন সব ল্যাবে, আর একটাকে দিয়ে দিল ক্যাড ল্যাবে বা হচ্ছে ডিজাইন ল্যাবে। তো তাহলে তারা আলাদা হয়ে গেল। তো তাদের মধ্যে আর কোনো ইমোশন এফেক্ট করবে না, তাদের মধ্যে আর কোনো ঝগড়া হবে না। সো এভাবে আপনি নেগোশিয়েট করতে পারেন। সেকেন্ড পয়েন্ট যেটা, যে আমরা পজিশন নিয়ে খুব মারামারি করি, আমাদের ইগো প্রবলেম আছে, যে অমুক প্রমোশন পেয়ে গেল আমি কেন পাইলাম না। সো এটাকে আপনি কিভাবে রিজলভ করতে পারেন? ওদেরকে বোঝাতে হবে যে পজিশনটা গুরুত্বপূর্ণ না, তোমরা সবাই আমার বডি, তোমরা সবাই আমাদের এই টিমের বডি। সো তোমাদেরকে তোমাদের ইন্টারেস্ট নিয়ে কাজ করতে হবে, তুমি যেটাতে ইন্টারেস্ট পাও সেই কাজটা তুমি করো, সেটাই তোমাকে হচ্ছে আগায় নিয়ে যাবে এবং সেটা তোমার ভ্যালু অ্যাড করবে। সো এইভাবে কথাগুলা বলে তাদেরকে বোঝাতে হবে যে পজিশনই সব না। তুমি জুনিয়র হয়েছো তো কি হয়েছে, তুমি যদি কাজ ভালো পারো তাহলে তুমি হচ্ছে আহ, আমার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবা, রিওয়ার্ড পাবা। সো এভাবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আর লাস্ট যেই পয়েন্টটা সবসময় মাথায় রাখতে হবে, যে আমি একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করব, যেন দুই পার্টিরই মিউচুয়াল গেইন হয়।
যারা কনফ্লিক্ট করতেছে তাদের দুই পার্টিরই যেন মিউচুয়াল গেইন হয়। এটার এক্সাম্পল কি হতে পারে, যে দেখেন যে আমরা যখন ফুটবল খেলা দেখি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, এরা তো দুইজন অ্যান্টি বা রাইভাল গ্রুপ। তো ধরেন একটা ম্যাচে বার্সেলোনা হেরে গেছে, তো স্বাভাবিকভাবে বার্সেলোনা সাপোর্টার হিসাবে মানুষের হচ্ছে খারাপ লাগবে। ওই দিনই ধরেন যে রিয়াল মাদ্রিদের খেলা ছিল, যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে সেই খারাপ লাগাটা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হবে, কারণ একে তো আমার টিম হারছে, তার উপর আবার রাইভাল টিম জিতছে, তখন হচ্ছে বেশি মন খারাপ হবে। আর অন্য পার্টির কি হবে, অন্য পার্টি কিন্তু অনেক বেশি খুশি হবে। মানে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা কি হবে, যে বার্সা হারছে, এটা তো একটা খুশির সংবাদ, তার উপর হচ্ছে আবার নিজের দল জিতছে, এটা আরো খুশির সংবাদ। সো দেখেন, এখানে কিন্তু হচ্ছে পুরাপুরি কমপ্লিটলি দুইটা পার্টির মধ্যে ইমোশনাল যে বিষয়গুলো সেটা কিন্তু মানে দুই লেভেলের হয়ে গেল। কিন্তু এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যে বার্সেলোনা ড্র করলো, রিয়াল মাদ্রিদ হারলো, তাহলে একজন বার্সেলোনা সাপোর্টার হিসাবে কিন্তু আপনি সেটাকে জয় মনে করবেন। আপনার দল কিন্তু জিততে পারেনি, কিন্তু তারপর আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আপনার দল অনেক কিছু করে ফেলছে, মানে আপনার মনে অনেক শান্তি থাকবে। সো এই বিষয়গুলো আপনাকে বোঝাতে হবে। আপনি যখন হচ্ছে উইনিং সিচুয়েশন ক্রিয়েট করতে চাইবেন, তখন এইভাবে আপনাকে টেকনিক্যালি কাজগুলো করতে হবে। ধরেন যে আপনাকে আমি হচ্ছে 50% সুবিধা দিলাম দুই পার্টিকে, কিন্তু যাকে ফার্স্ট পার্টিকে 50% সুবিধা দেওয়ার সাথে সাথে আমি বলবো যে সেকেন্ড পার্টিকে আমি সুবিধা দিইনি, এই জায়গাতে তাকে হচ্ছে আমি আটকাই দিয়েছি। তখন সে করবে কি দেখেন, সে কিন্তু 100% টাকা পায়নি, সে 50% টাকা পেয়েছে, কিন্তু সে তারপরেও খুশি কেন, কারণ তার রাইভাল পার্টিকে আপনি হচ্ছে ছোট করে দেখাইছেন তার সামনে। তো সে উইন, মানে সে মেন্টালি উইন হয়ে গেল। মানে সে হচ্ছে ভাবতেছে যে আমি মেন্টালি, সাইকোলজিক্যালি আমি হচ্ছে আমার পার্টির থেকে আগায় আছি। সিমিলারলি যখন হচ্ছে সেকেন্ড পার্টিকে আপনি 50% টাকা দিতে চাইবেন, তখন তাকে বলবেন যে দেখো, পার্টি ওয়ানকে আমি হচ্ছে এই জায়গাগুলো থেকে বঞ্চিত করছি, এই জায়গাগুলোতে সে হারছে। তখন সে ভাববে যে ঠিক আছে, আমি জিততে পারিনি তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার অপোজিট পার্টি তো হারছে। সো দেখেন, সে ড্র করেও কিন্তু খুশি থাকবে। তাহলে দেখেন, দুই পক্ষই ড্র করলো কিন্তু দুই পক্ষই খুশি থাকলো, এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। সো এরকম মিউচুয়াল গেইন আপনাকে দেখাতে হবে। এই অপশনগুলো খুঁজে বের করতে হবে, কোন অপশনে গেলে আমি দুই পার্টিরই উইন হচ্ছে এটা আমি দেখাতে পারবো। সেই রকম টেকনিক্যালি কথা আপনাকে বলতে হবে, বা সেই রকম অ্যাসপেক্টস আপনাকে শো করতে হবে। So, এই ছিল হচ্ছে আমাদের নেগোসিয়েশন, কনফ্লিক্ট অ্যান্ড নেগোসিয়েশন চ্যাপ্টারটা। এটা মূলত থিওরিটিক্যাল চ্যাপ্টার। সো এখানে হচ্ছে প্রবলেম হচ্ছে কনফ্লিক্ট, আর সলিউশন হচ্ছে আপনার নেগোসিয়েশন। সো একটা প্রজেক্টে এইগুলা থাকবেই, এইগুলাকে আমরা যেভাবে আলোচনা করলাম এই আলোচনার সাপেক্ষে আমরা এইভাবে সলভ করতে পারি।